শান্তিপুর গ্রামে তখন গ্রীষ্মকাল। গ্রীষ্মের দাবদাহে চারদিকে গোটা জনজীবন হাঁসফাঁস করছে। এমন এক দুপুরে বিনোদের বাড়িতে বসে বিনোদ আর তার বউ শান্তা নিজেদের মধ্যে কথা বলছে। না, এত খাটাখাটনি আর ভালো লাগে না। এত খাটাখাটনি করে জমি তৈরি করে ফসল ফলানো হলো, আর তারপর প্রচণ্ড খরার জন্য সেই ফসল জমিতে মরে গেল। সহজে বড়লোক হওয়ার কোনো উপায় যদি থাকতো। তুমিও যেমন, ঠিকভাবে কাজ না করলে কি আর ফসল ফলবে? গরমে সবারই কষ্ট হয়, সবাই তো কষ্ট করেই ফসল ফলায়। তারপরেও যদি ফসল না ফলে তাহলে আর কি করা যাবে? তা তুমি আর না হয় কয়েকদিন অপেক্ষা করো, গরমটা কমুক, তারপরে না হয়। আরে গরম কমে গেলে কি হবে? তারপরে তো বর্ষাকাল পড়ে যাবে, তারপরেই পুজো। এমন করতে করতে তো আবার প্রচণ্ড ঠান্ডা পড়ে যাবে, আবার চাষবাসও লাটে উঠবে। গরমে চাষ করতেও ভালো লাগে না, প্রচণ্ড ঠান্ডাতেও ভালো লাগে না। তুমি বড় কুঁড়ে জানো, বাবা যে তোমার সঙ্গে কেন আমার বিয়ে দিয়েছিল সেই কথাই আমি বারবার মনে করি। কি অবস্থায় যে আমি রয়েছি এসে যদি দেখতো বাবা। এখন যাও দেখি, জমিতে যাও, গিয়ে দেখো জমির কি অবস্থা। ঘরে যা চাল আছে তাতে আর বেশি দিন চলবে না। তোমার শুধু ঘরে চাল ডাল নেই, এইসব নিয়েই কথা, আর কোনো কথা নেই। ভাবো তো, যদি মাটির তলায় কোথাও এক কলসি সোনার মোহর পেতাম, তাহলে এক রাতের মধ্যে আমরা যা বড় লোক হয়ে যেতাম। ওসব সত্যি সত্যি হয় না গো, ওসব কথার কথা। আসল হলো পরিশ্রম, পরিশ্রম করলে সবকিছুই হয়। তোমার এই একই কথা শুনতে আমার আর ভালো লাগে না। হ্যাঁ, আমি চললাম, মাঠের দিকে যাই, গিয়ে দেখি ওদিকে ফসলের অবস্থা কি। চারিদিকে একেবারে হাহাকার, ফসল পুড়ে যাচ্ছে, চাল নেই, ডাল নেই। আর আমার খালি মনে হয় যদি এক রাতে বড় লোক হয়ে যেতাম। বিনোদ বাড়ি থেকে বেরিয়ে পড়ে। শান্তা বিনোদের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে নানা কথা ভাবতে থাকে। মানুষটাকে একটু বুদ্ধি দাও ভগবান, সব সময় বড়লোক হওয়ার কথা ভাবলেই তো আর হয় না। এই তো বেশ ভালোই আছি, ডাল ভাত খেয়ে কোনো রকমে বেঁচে আছি। ঈশ্বরের দয়ায় সুবুদ্ধি হোক ওর, একটু বুঝুক। বিনোদের গ্রামে তার পাশাপাশি ঘরে আরো অনেক চাষি আছে। তেমনি এক চাষির নাম মাধব। মাধব সারাদিন উদয়স্ত পরিশ্রম করে ফসল ফলায়। এই খরাতে সবার জমির ফসল রোদে পুড়েছে, আর মাধবেরও ফসল পুড়েছে। কিন্তু মাধব তা নিয়ে হা হুতাশ করে না। সে তার ঘরে বসে বউকে বলে, এবারের গরমকালে যে ফসল রোদে পুড়ে যাবে সে কথা আমি আগেই বুঝতে পেরেছিলাম। অনেক কষ্ট করেছিলাম গো, কিন্তু ফসলগুলো বাঁচাতে পারলাম না। আর কি করা যাবে বলো তো? তুমি তো অনেক চেষ্টা করেছো, আমি জানি। চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। কয়েকটা দিন যাক, তারপর আমাদের না হয় কোনো রকমের ডালে ভাতে চলে যাবে, কিন্তু বাকি গ্রামবাসীদের যে কি হবে? সবার ঘরে অভাব অনটন। আমার তো ক্ষমতাও নেই যে লোকের সাহায্য করব। একদিন তোমার হাতে অনেক কিছু আসবে, তখন তুমি সবাইকে সাহায্য করতে পারবে। দেখো, মনে মনে সাহায্য করার ইচ্ছে থাকলে অনেক কিছু করা যায় গো। তুমি একটু বিশ্রাম নাও, এই রোদে আর কোথাও বেরিও না। তা বললে কি হবে? জমির দিকে যাই। কাল বিনোদের সঙ্গে দেখা হয়েছিল। বিনোদের মাথা গরম, একটু রাগ করে বসেছিল। বিনোদ যা বড় চেঁচামেচি করছিল। যাই দেখি বিনোদের সঙ্গে দেখা হয় নাকি। তাহলে তাই যাও। এই নাও, এটা বেঁধে নিয়ে যাও। এখন বেরোলে তুমি যে ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে দেবে তা আমি জানি। এই মুড়ি কটা খেও, আর বিনোদকেও দিও। তোমার মতো বউ পেয়েছি, এত কিছু কষ্ট যে কি করে সহ্য করো তা জানি না আমি। আমি চললাম গো, তাড়াতাড়ি চলে আসবো। তুমি না গিয়ে বসে থাকো না কেমন? তেমন হলে খেয়ে নিও। মাধব বেরিয়ে পড়ে। ফসল পুড়ে যাওয়ায় তারও কষ্ট হয়, কিন্তু বউয়ের শান্ত মুখের দিকে তাকিয়ে সেই কষ্ট যেন কোথাও মিলিয়ে যায়। আহা, সাক্ষাৎ দেবী প্রতিমার মতো বউ। তার এত কষ্ট মুখ বুজে সব সহ্য করে নেয়। মুড়ি কটা গামছায় ভালো করে বাঁধতে বাঁধতে মাধব হাঁটতে হাঁটতে পথে এসে দেখা পায় বিনোদের। বিনোদ পথের দিকেই যাচ্ছিল, আর মনে মনে ভাবছিল ওই এক কলসি মোহরের কথা। সে ভেবে চলেছিল সে মোহর পেলে কি কি করবে। প্রথমেই সে একটা প্রাসাদের মতো বাড়ি বানাবে, জমি কিনবে, আরো কত কি যে করবে। এমন সময় শুনতে পেল পেছন থেকে মাধব বলছে, আরে ওই বিনোদ, কোথায় চললি রে? আরে শোন শোন, দাঁড়া। কোথায় আর যাব,
যাই একটু ওই জমিটার দিকে দেখে আসি। আর চাষবাস করতে ইচ্ছে করে না রে। তাড়াতাড়ি বড়লোক হবার কোনো উপায় তোর কাছে আছে? তাহলে বলে দে তো, দুজনে মিলে সেই কাজ করেই তাড়াতাড়ি বড়লোক হয়ে যাই। আর জেলের দল নদীতে নৌকা নিয়ে মাছ ধরে, ভাবছি এই কটা দিন ওদের সঙ্গে নৌকা নিয়ে মাছ ধরতে যাব। আর তাতে যদি ঘরে কিছুটা টাকা আসে, অন্তত ভালো করে দু মুঠো খাওয়া যাবে। এ তো বড় খাটনির কাজ। জলে নামতে হয়, কষ্ট করে জাল টানতে হয়, আবার জলে কেমন গন্ধ। তাছাড়া অত খাটাখাটনি আমার ঠিক ভালো লাগে না। দূর, আরে খাটাখাটি না করলে টাকা আসবে কি করে? টাকা কি আর গাছের পাতা নাকি যে নাড়া দিলেই পড়বে? চল চল নদীর দিকে যাই। গামছায় বাঁধা মুড়ি নদীর জলে ভিজিয়ে দুজনে নদীর কাছে বসে খেতে থাকে। তখনই একটা জেলে নৌকো সেখানে এসে দাঁড়ায়। নৌকোটা থেকে এক জেলে এসে নিচে নামে, তারপর মাধব আর বিনোদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। আরে মাধব, বিনোদ, মাছ ধরতে যাবি নাকি? এই আমাদের আর জেলে দুজন কম পড়েছে। তোরা যদি চাস তাহলে হয়ে যাবে। মাছ যা পাওয়া যাবে সবাই সমান সমান হাটে বিক্রি করে দেওয়া যাবে। এই খরার বাজারে কিছু টাকা তো পাওয়া যাবে। না না, মাছ ধরতে যাব না। মাছ ধরতে গেলে গায়ে আষ্টে গন্ধ হয়ে যায়। আর ওই মাছ বেচে এবার কত টাকায় বা পাবো যে ওই মাছ ধরবো? যাব না, তোমরাই যাও। আবার আমি যাব? ঘরে খাবার খুব বেশি নেই, বউটা কিছুই বলে না, কিন্তু আমি জানি। চল এলাম। এই মুড়িটা তোর সঙ্গে রাখ, মুড়িটা খেতে খেতে এখানে বস, আমি দেখি কতক্ষণে আসতে পারি। এই শুকনো মুড়ি জলে ভিজে আর খেতে ভালো লাগছে না। তুই খা, আমি আমার জমির দিক থেকে একবার ঘুরে আসি। গেলে ভালো করতে বিনোদ, মাছ কিন্তু বেশ ভালোই পাওয়া যায়। তাছাড়া এই সময় নদীর ওই ঘাটের দিকটা ফাঁকাই থাকে, ওইদিকে জাল ফেলবো, ওখানে ভালো মাছ উঠবে। বিনোদ উত্তর দেয় না। নদীর ধার থেকে উঠে এসে গ্রামের দিকে চলে যায়, আর নৌকোটা ওদেরকে নিয়ে চলে যায় জলের দিকে। বিকেলের দিকে বিনোদ তার বাড়ির দাওয়ায় বসে কলসি ভরা সোনার মোহরের কথাই ভাবছিল। দাওয়ার কাছে হেলান দিয়ে চোখ বন্ধ করতেই তার চোখের সামনে ভেসে উঠেছিল এক কলসি মোহর। সে দেখছে সেই সোনার মোহর নিয়ে বিনোদ এদিক ওদিক ছড়াচ্ছে। এমন সময় তার ভাবনায় জল ফেলে দিয়ে ঘর থেকে তার বউ ডাক দিল। শুনেছ, ওই মাধবের জমিতে নাকি ধানের চারা বেরিয়েছে। এই খরার সময় সবার জমি যখন এমন হয়ে গিয়েছে, তখন তার জমিতে চারা বের হলো। এসব তুমি কি বলছো? মাধবের জমিতে চারা বেরিয়েছে? কই, আমি তো শুনলাম না। আরে গাঁয়ের লোকেরাই তো বলা বলি করছিল। আমি তো জল আনতে গিয়েছিলাম, তখনই শুনলাম মাধব নাকি কোনো এক বুড়ির কাছ থেকে ওষুধ পেয়েছে। সেই ওষুধ জমিতে ছড়াতেই খরা পড়া ধানের মরে যাওয়া চারাগুলো আবার গজিয়ে উঠেছে। কি বলছো? আমি যাই তো একবার মাধবের কাছে গিয়ে দেখি মাধব কি করে ফসল ফলিয়েছে। বিনোদ তাড়াতাড়ি মাধবের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর সেই পথেই কিন্তু মাধবের সঙ্গে তার দেখা হয়। মাধবের মুখটা হাসি হাসি। সে বলে, আরে এই তো বিনোদ, তোর বাড়িতে যাচ্ছিলাম, সে এক কাণ্ড হয়েছে। তোকে বললাম আমার সঙ্গে চল, তুই তো গেলি না আমার সঙ্গে, গেলে দেখতে পেতি। আরে কি হয়েছে সেই কথাই বল না। শুনলাম তুই নাকি কোনো ওষুধ পেয়েছিস, সেই ওষুধ জমিতে ছড়িয়ে তোর জমিতে মরে যাওয়া ধানের চারা নাকি আবার নতুন করে গজিয়ে উঠেছে। ঠিকই বলেছিস, তোকে তো বললাম আসতে, আমার সঙ্গে চল, তুই আমার সঙ্গে গেলি না। নদীতে মাছ ধরে ফিরছি, এমন সময় দেখতে পেলাম একটা বুড়ি একটা নদীর ঘাটের কাছে বসে জল খাওয়ার চেষ্টা করছে। তাই আমি নৌকাটাকে ছেড়ে দিলাম, ওই দিকটায় জল কম, জলে হেঁটে তার কাছে গেলাম। বুড়ি নদীর ঘাটের কাছে এসে বসে আছে জল খাবে বলে। মাধব তার দিকে এগিয়ে গেল, তারপর বুড়ির উদ্দেশ্যে বলল, ও বুড়িমা, তুমি এইখানে একা একা কি করছো? একটু জল খাবো বাবা, বড় তেষ্টা পেয়েছে। বয়স হয়েছে তো, ভালোভাবে হাঁটা চলা আর করতে পারি না। ওই নদীর ঘাট বেয়ে নিচে নামতে পারবো না, ঢালু পাড়। একবার যদি পড়ে যাই তাহলে হাত ভেঙে পড়ে থাকবো। আর তোমায় নামতে হবে না, এত বয়স হয়েছে। দাঁড়াও, আমি জলে নামছি। মাধব নিজের আঁচলা করে জল এনে সেই বুড়িকে খাওয়ায়। খানিকটা জল খেয়ে সেই বুড়ি একটু ধাতস্থ হয়, তারপর বলে, বড় শান্তি হলো বাবা, তোর হাতের জল খেলাম। এখন বল দেখি,
তুই কি চাস? কি যে বলো না বুড়িমা, তুমি আমার মায়ের মতো। মা সেই কবে মারা গেছে। মায়ের বয়সের চেয়ে তোমার বয়স আরো বেশি। তোমায় জল খাইয়ে আবার কি চাইবো? চলো তোমার বাড়িতে দিয়ে আসি। কিন্তু তোমার বাড়ি কোথায়? কোথায় দিয়ে আসবো বলো তো? তুই তো আমায় মা বললি, তুই তো তাহলে আমার ছেলের মতন। তোর মনে বড় দুঃখ, তাই না রে? অথচ কাউকে তা দেখাস না। তুই বল তো, তুই কি চাস? আমি তোকে তাই দেব। দেখো বুড়িমা, যদি কিছু দিতে হয় তাহলে আশীর্বাদ দাও। অনেক কষ্ট করে আমি আর গ্রামের সবাই এবার ফসল ফলিয়েছিলাম, কিন্তু রোদে সব পুড়ে গেছে। সবার মনে বড় কষ্ট গো। তুমি আশীর্বাদ দাও যাতে আবার ভালো করে ধান ফলাতে পারি। বুড়িমা এবার নিজের নোংরা ময়লাটে কাপড়ের পুটলিটা খুলে একটা ছোট্ট শিকড় দিয়ে বলল, এই শিকড়টা নিয়ে যা। এই শিকড়টা নিয়ে গিয়ে তোর জমিতে ছড়িয়ে দিবি। তারপরেই দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি আশীর্বাদ করলাম রে তোকে। সবাইকে তো আমি আর আশীর্বাদ করতে পারবো না, তবু তোর ভালো হোক, তুই সুখী হ। সেই শিকড় বুড়িমা দিয়েছিল ফসলের সার হিসেবে। তাই মাধব শিকড় এনে গুঁড়ো করে তার জমিতে একটু একটু করে ছড়িয়ে দিল। কথা বলতে বলতে ওরা মাধবের জমির কাছে এসে পড়েছিল। জমিতে শুকিয়ে যাওয়া ধানের চারা গাছগুলো আবার গজিয়ে উঠতে শুরু করেছে। বলিস কি রে, আর তাতেই তোর জমির সব মরা গাছ বেঁচে গেল, তাও আবার এমন ভাবে মাত্র কিছু সময়ের মধ্যেই? আসলে কি হয়েছে তা আমিও জানি না রে। বুড়িমা বোধহয় যে আশীর্বাদ আমায় করেছে সেই আশীর্বাদের জন্য এমন কিছু হয়েছে। আমি চেয়েছিলাম ফসল ফলুক, গোটা গ্রামের মানুষ ধান ফলাতে পারেনি। আর যদি আমার জমিতে ধান হয় তাহলে আমি সবার বাড়িতে একটু একটু করে হলেও চাল দেব। মাধব ফিরে গেল। বিনোদ কিন্তু মনে মনে মাধবের এই অভাবনীয় উন্নতি দেখে অনেক কিছু ভাবতে লাগলো। খানিক হিংসেও জন্ম নিল তার মনে। সে বলল, তোর ধান ভিক্ষে দিবি? দাঁড়া দাঁড়া, তোর জমির আমি ব্যবস্থা করছি। সেদিন অন্ধকার রাতে কাউকে কিছু না জানিয়ে বিনোদ মাধবের গোটা জমিতে বিষ ছড়িয়ে দিল। আর সেই বিষ জমিতে পড়তেই গাছের চারাগুলো আবার শুকিয়ে গেল। পরদিন সকালে গোটা গ্রাম জানতে পারল আবার এক রাতের মধ্যে মাধবের জমির সমস্ত ধানের চারা শুকিয়ে গেছে। আমাদের জমির কি হলো বলো তো? কাল বিকেল বেলাও তো সবকিছু ঠিক হয়ে গিয়েছিল, আবার আজ সকালে এমন হলো কি করে? মনে হয় বুড়িমা যে ওষুধ দিয়েছিল সেই ওষুধ ভালোভাবে কাজ করেনি। তুমি চিন্তা করো না, ও কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। এদিকে মাধবের কথা শুনে বিনোদ নিজে নদীর জলের পাড় দিয়ে হেঁটে গেল সেই গাছের কাছে। আর সেখানে দেখল এক বুড়ি বসে আছে। মাধব সেই বুড়িকে উদ্দেশ্য করে বলল, এই বুড়ি, মাধবকে যে ওষুধ দিয়েছিলি আমাকেও তেমন একটা ওষুধ দে, যাতে আমি সোনার ফসল ফলাতে পারি। আমি তো কোনো ওষুধ দিতে পারি না বাবা। মাধবকে আমি শুধু আশীর্বাদ করেছিলাম। সে ভালো কাজ করেছে, তার আশীর্বাদে ফসল ফলেছে। আমাকে মিথ্যে কথা বলে লাভ নেই। হ্যাঁ, মিথ্যে বলে লাভ নেই। বুড়ি, তুই মাধবকে যে ওষুধ দিয়েছিস তেমন কিছু দিতে হবে না। আমাকে অন্য ওষুধ দিবি, এমন ওষুধ দিবি যেন সেই ওষুধ ছড়িয়ে দিলে সোনা ফলে জমিতে। বাড়িতে যেখানে যেখানে ছড়িয়ে দেবো সেখানেই সোনা পড়বে, আর আমার কাছে কলসি কলসি সোনার মোহর থাকবে। তাহলে ওই নদী থেকে আমায় একটু জল খাইয়ে দে নিজের হাতে করে। কাল থেকে জল খাই না রে। মাধব এসে জল খাইয়ে গিয়েছিল, তারপরে আর জল খাওয়া হয়নি। জল খাওয়াতে পারবো না, তাড়াতাড়ি আমায় ওষুধ দাও। আজকের মধ্যে আমার সমস্ত জমির পোড়া ধান আর বাড়ির সব জায়গায় যেন সোনার ফসল ফলে। ঠিক আছে, তুই এই দিকে আয়। এই শিকড়টা নিয়ে যা। এই শিকড়টা বেটে তোর জমিতে আর তোর বাড়িতে ছড়িয়ে দিবি। তাহলেই দেখবি কেমন সোনার ফসল ফলবে। কিন্তু মনে রাখিস, সব কিছুই মনের ইচ্ছেতে হবে। যার মন যেমন সে তেমনই ফল পাবে। বুড়ির হাত থেকে বিনোদ এমনভাবে শিকড়টা কেড়ে নিল যে বুড়ি আরেকটু হলেই টাল খেয়ে পড়ে যাচ্ছিল গাছের সামনে থেকে। আর কোনো দিকে না তাকিয়ে বিনোদ একই রকমই দৌড়তে শুরু করলো বাড়ির দিকে। জমি থেকে বাড়িতে এসেই শিকড় বেটে জমিতে ছড়িয়ে দিল। সেদিন রাতে তার ভালোভাবে ঘুম হলো না। পরদিন সকালে ঘুমটা একটু হয়েছে এমন সময়
বউয়ের চিৎকারে তার ঘুম ভেঙে গেল। ওরে আমার এ কি সর্বনাশ হয়ে গেল গো! তোমরা কে কোথায় আছো? ওগো, ঘুম থেকে ওঠো, দেখো। আরে এত চিন্তা করছো কেন? কি হয়েছে বলো না। আরে এ কি হলো? বাড়ির উঠোনে বারান্দায় সব জায়গায় এমন কাটার জঙ্গল এলো কি করে? আমি তোমায় বলেছিলাম বেশি লোভ করো না। এই বুড়িকে ধাক্কা দিয়ে ফেলে তার কাছ থেকে শিকড় নিয়ে এসেছো, তাকে আঁচলা করে জলও দাওনি। এসবেরই অভিশাপ, তার অভিশাপে এমন হয়েছে। হাই হাই, আমার এ কি হলো গো? এখন ঘর থেকে বাইরে বেরোবো কি করে? কাউকে ডাকতে হবে বাড়িতে। ও হরিহর কাকা, ওরে মাধব, মাধব এই দেখ কি হয়েছে। তোর জমির কাছ থেকেই আসছি। তোর জমিতে তো রাতারাতি কাটা গাছ জন্মেছে। এমন সে কাটা, আর এত শক্ত যে সব কাটা ভাঙা যায় না। আমি একটা কাটা তুলতে গেছিলাম, তাতেই হাত কেটেছে। এমন করে কাঁটা ফুটেছে। আমি সব বলবো তোকে, সব বলবো। এই সব কিছু হয়েছে ওই বুড়ির জন্য। আমি বুড়িকে বলেছিলাম আমি লোভ করে তোর জমিতে বিষ ছড়িয়েছিলাম, আর তার জন্যই তোর জমির এই অবস্থা। আমি বুঝতে পেরেছিলাম কেউ আমার ক্ষতি করার জন্য এমন করেছে, কিন্তু উপরে তো ঈশ্বর আছে, যে যেমন করবে সে তার ফল পাবে। কিন্তু তোকে দেখে বড় খারাপ লাগছে। তুই যেভাবে হোক বাইরে আয়, চল সেই বুড়ির কাছে যাই আমরা। অতি কষ্টে কাঁটার খোঁচা খেয়ে বিনোদ বাইরে বেরিয়ে এলো। দুজনে মিলে সেই নদীর ধারে বুড়ির কাছে গিয়ে পৌঁছলো। আবার আমার কাছে এসেছিস? তোকে তো বলেই ছিলাম, যার মন যেমন আছে তেমনই সে ফল পাবে। মাধবের মন ভালো ছিল, তাই সে জমির ফসল আবার ফলাতে পেরেছিল। কিন্তু তুই তোর ফসলে বিষ ছড়িয়ে দিয়েছিস। তোর মনে নোংরা, তোর মনে ছিল লোভ। তুই সোনা ফলাতে চেয়েছিলি রে। ওরে, ধান হলো আমাদের কাছে সোনার মতন। ধানের চাল খেয়ে আমাদের বেঁচে থাকতে হয়। যদি ধানই না জন্মায় তাহলে সোনা খেয়ে বেঁচে থাকতে পারবি? আমার ভুল হয়ে গেছে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে বুড়িমা। তুমি এবারের মতো আমায় ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন লোভ করব না। এই শিকড়টা নিয়ে যা। এই শিকড়টা গোটা জমিতে একটু একটু করে ছড়িয়ে দিবি, তাহলে কাঁটা গাছগুলো ছোট ছোট হয়ে যাবে। তারপরে সেগুলো মাটি থেকে সহজেই উঠে আসবে। কিন্তু তোকে একা হাতে গোটা জমির কাঁটা তুলতে হবে, তারপরেই তোর লোভের প্রায়শ্চিত্ত হবে। আমি সব বুঝতে পেরেছি বুড়িমা, আমি সব বুঝতে পেরেছি। আমার অনেক শাস্তি হয়েছে, আমি আর লোভ করব না। বুড়িমা, এত বড় শাস্তি ওকে দিও না। ও ভুল করে ফেলেছে, সেই ভুলের প্রায়শ্চিত্ত ওকে করতে হয়েছে। ওকে ক্ষমা করে দাও। কাঁটা সমস্ত তুলে ফেলতে পারলেই দেখবি আবার সব ঠিক হয়ে গেছে। বিনোদ আর মাধব ফিরে এলো বিনোদের জমির কাছে। সেই শিকড়ের গুঁড়ো করে বাতাসে জমির দিকে ছড়িয়ে দিতেই পাতাগুলো ছোট ছোট হয়ে গেল। আর তারপর এক এক করে বিনোদ সেই কাঁটা তুলতে লাগলো। সারাদিন ধরে চেষ্টা করে অর্ধেক জমির কাঁটা তুলতে পেরেছি। আমি আর পারছি না মাধব। আমার মনে হয় এইভাবে হবে না। বুড়িমা বলেছিল মনের ইচ্ছেই সব কিছু হয়, মনের ইচ্ছেতেই সব কিছু হবে। সবার আগে তোর মন পরিষ্কার কর, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। ততক্ষণে বিনোদের বউ, মাধবের বউ, এমনকি গ্রামের লোকেরা তার জমির কাছে জড়ো হয়েছে। মাধব দুহাত মাটির ওপর রেখে কাঁদতে কাঁদতে বলল, তোমরা সবাই আমায় ক্ষমা করে দাও। আমি লোভ করেছিলাম, আমি মাধবের জমির ওপর লোভ করেছিলাম, সবার উপর লোভ করেছিলাম, আর ভেবেছিলাম আমি কোনো কিছু না করেই কলসি কলসি সোনা পেয়ে যাব। আজকে বুঝতে পেরেছি এই জমিগুলোই আমাদের সব কিছু। এই জমিতে পরিশ্রম করেই সোনার ফসল ফলাতে হবে আমাদের। তারপর বিনোদের চোখ থেকে কয়েক ফোঁটা জল জমির ওপরে পড়তেই চোখের সামনে ধীরে ধীরে সেই কাঁটা গাছগুলো কোথায় যেন মিলিয়ে গেল। ওরা দেখতে পেল জমির অন্য পাশে দাঁড়িয়ে রয়েছে সেই বুড়ি। এইবার তোর পাপের সম্পূর্ণ প্রায়শ্চিত্ত হয়েছে। তোর জমি আবার ঠিক হয়ে যাবে। কাল সকালে এই গ্রামের সমস্ত জমি শুকিয়ে যাওয়া ফসল আবার নতুন করে জন্ম নেবে। গোটা শান্তিপুর গ্রামে
এই খরাতেও ধান গাছ জন্মাবে, একটুও জল দরকার হবে না তার জন্য। তোমার আশীর্বাদে এই সব কিছু হয়েছে বুড়িমা। তুমি কে বলো তো বুড়িমা? তুমি তো মানুষ নও। আমি হলাম ফল, যে ভালো কাজ করে তাকে আমি ভালো ফল দান করি, আর যে কাজ না করে ফলের আশা করে ওই বিনোদের মতন লোক, তাকেও আমি ফল দান করি, কিন্তু তা হলো পাপের ফল। এরপর বুড়ি সেখান থেকে চলে গেল। বিনোদ মাধবের কর্মের ও মনের ইচ্ছের জোরে গ্রামের সমস্ত জমি ভরে উঠল। সেই রাতে আস্তে আস্তে নতুন করে ধানের চারা গজিয়ে উঠল। বুড়িমা ঠিকই বলেছিল, আমার লোভের জন্য আমার এমন কিছু হয়েছিল। তোর জমির ওপর লোভ করে যদি তোর জমিতে বিষ না দিতাম, তাহলে হয়তো আমাদের আর এমন কিছু দেখতে হতো না। ও সব চিন্তা আর করিস না, মানুষ মাত্রই ভুল করে রে। এক ভুল দ্বিতীয়বার আর কখনো না করলেই হলো। এখন আমাদের সবার জমিতে যখন নতুন চারা গাছ জন্মেছে, চল আমরা আবার কষ্ট করে ধান ফলাই, সোনার ধান ফলাই। মাধব আর বিনোদ একে অপরকে জড়িয়ে ধরল। মাধবের লোভের হার হলো, আর বিনোদের সততার জয় হলো। গোটা গ্রামের মানুষ খুশিতে সেই বুড়ির নাম করতে লাগলো, কারণ শান্তিপুর গ্রামে তখন নতুন করে ফসল ফলতে শুরু করেছে।